প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 12 লেখনীতে জান্নাত নুসরাত। সকাল 10টা। আজ জাইনের ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে। সকালের নাস্তা শেষে বাহিরে ফুরফুরে মেজাজে হাঁটাহাঁটি করছিল। এমন সময় একজন পথচারীর সাথে দেখা হয় তার। সালাম বিনিময় শেষ করে জাইন পাশ কাটিয়ে চলে যাবে লোকটা জিজ্ঞেস করলো, নাসির সাহেবের বাড়ি কোনটা? জাইন নির্দ্বিধায় হাত তুলে ইশারা করে দেখিয়ে বলল, সামনের ডুপ্লেক্স বাড়িটা নাসির সাহেবের। লোকটা চলে যেতে নেবে, জাইন পিছু ডাকলো। লোকটা ফিরে তাকিয়ে জাইনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ল। অস্বস্তিতে ঘাট হয়ে হাতে হাত ঘষল। ঠোঁট চোখা করে শ্বাস ফেলে বলে উঠল, আমার প্রশ্নটা করা ঠিক নয়, তারপরও করছি। আপনি নাসির সাহেবের বাড়িতে কেন এসেছেন? কোন খোঁজ করতে এসেছেন? জাইনের প্রশ্নে লোকটা অধর বাকি নির্মল হাসে। হাত তুলে জাইনের হাতের বড় বড় মাসেলসগুলোতে চাপড় মেরে বলে ওঠেন, ও ইয়ং ম্যান, এই সামান্য প্রশ্ন করতে এত হেজিটেট ফিল করছো? জাইন চুপচাপ দাঁড়িয়ে রয়। লোকটা সামনের দিকে জাইনের সাথে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, নাসির সাহেবের মেয়েকে দেখতে এসেছি, আমার ছেলে পছন্দ করেছে তাকে। জাইনের চোখ দুটো সেকেন্ডেই বড় বড় হয়ে গেল। দাঁতে দাঁত চেপে নিজের জায়গায় স্থির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ওখানে ফেলে ধূপধাপ পায়ে অগ্রসর হলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। লোকটা বিস্ময় নিয়ে চেয়ে রইল জাইনের দিকে। মনে প্রশ্ন জাগলো, বিষয় কি? এরকম হুট করে ছেলেটা রাগ করার মানে বা কি? এই ছেলে আবার ওই বাড়ির মেয়েকে পছন্দ করে না তো? ভদ্রলোক শান্ত মেজাজে জাইনের রাগের লাফানোর মতো হাঁটা দেখে দূর থেকে দাঁড়িয়ে রইলেন। তারপর কিছু একটা ভেবে নাসির মঞ্জিলের উদ্দেশ্যে না গিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন আবার নিজের বাসায় যাওয়ার জন্য। রাগে হিস হিস করতে করতে বাড়িতে প্রবেশ করলো জাইন। যতবার ভাবছে ইশরাতকে ভদ্রলোক দেখতে এসেছে, ততবার রাগে সারা শরীর রিরি করে উঠছে। দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো অনেকক্ষণ। যখন দেখলো না হচ্ছে না, তখন ড্রয়িং রুমে এক কোনায় পড়ে থাকা ডাস্টবিনটা চোখে পড়লো। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে লাথি মারলো বেচারা জড়বস্তুটাই। তারপর কাঁচের সেন্টার টেবিলে শক্তি দিয়ে পা ছোটাতেই সেটা উল্টো করে পড়ে গেল শব্দ করে। সেই শব্দে এতক্ষণে মনোযোগ দিয়ে বই পড়া হেলাল সাহেব বইটা পড়াতে ভাটা পড়ল। হেলাল সাহেব বই নিজের পাশে রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। দেখলেন জাইন পাগলের মতো পায়চারি করছে আর হাতে বারবার পাগলের মতো ঘষছে। মুখে কিছু একটা বিড়বিড় করছে। জাইনের চিন্তিত মুখখানি দুর্বোধ্যে ঠেকল হেলাল সাহেবের নিকট। শূন্য চোখে চুপচাপ চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? জাইন সে কথার উত্তর দিল না। মেঝেতে বেছানো কার্পেটের দিকে শকুনে নজরে দিতেই হেলাল সাহেব বলে উঠলেন, যা করার কথা ভাবছো একদম মাথা থেকে ঝেড়ে ফেলো, আর ব্যাঙের মতো লাফানো বাদ দিয়ে কি হয়েছে সেটা বলো। জাইন ধূপ করে শরীর নিয়ে সোফায় বসতে পুরুষালীর শরীরে গটগট করে সোফা পেছনে সরে গেল। হেলাল সাহেব তেরসা চোখে তাকিয়ে রইলেন সোফার দিকে। জাইন সেদিকে না তাকিয়েই এক হাত দিয়ে মাথা চেপে ধরে রগরগে কণ্ঠে শুধায়, আমি ব্যাঙের মতো লাফাচ্ছি? হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে বললেন, তাই তো দেখছি। জাইন মুখের পেশি সংকুচিত করলো, তারপর আবার প্রসারিত করলো। পাশে বসে থাকা হেলাল সাহেব জাইনের দাঁতে দাঁত চেপে কর্মর করা স্পষ্ট দেখলেন। তারপর নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইলেন। জাইনকে এবার জিজ্ঞেস করলেন হেলাল সাহেব, এত রাগ করছো কেন? জাইন উল্টো প্রশ্ন ছেড়ে দিল, তাহলে কি করব না? হেলাল সাহেব প্রশ্নের বিপরীতে আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে রাগ করতে মানা করেছি নাকি? দুজনে দুজনের দিকে সরু চোখ করে নীরব চাহনি নিক্ষেপ করলো। হেলাল সাহেব শব্দ করে শ্বাস ফেলে বিরক্তির সহিত বলে উঠলেন, কি হয়েছে বলবে নাকি এরকম শকুনের মতো শুধু তাকিয়েই থাকবে? জাইন ছেদ করে উঠল। নিজের চোখের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরে তুলে বলল, আমি শকুনের মতো তাকিয়েছি? অবশ্যই। আমার মতো হার্টের রোগীর দিকে এরকম শকুনের নজরে তাকালে আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। হেলাল সাহেব ঠাট্টার সহিত কথা শেষ করলেন। জাইনকে কথার উত্তর না দিয়ে মুখ এঁটে বসে থাকতে দেখে হেলাল সাহেব বিজয়ী হাসলেন। ঠোঁটে সেই হাসি স্থির ঝুলিয়ে রেখে ব্যঙ্গাত্মক গলায় প্রশ্ন করলেন, বলো এবার, গত 10 মিনিট যাবৎ কেন ব্যাঙের মতো লাফাচ্ছিলে? আমার তো চোখ ধরে গিয়েছে তোমার ব্যাঙের মতো লাফানো দেখে।
হেলাল সাহেব চোখ মুখ উল্টে নিলেন কথা বলতে বলতে। জাইন নিজের রাগ এতক্ষণ যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করলেও এবার সে বসা থেকে উঠে দাঁড়ালো। সোফার উপর উঠে লাফাতে লাফাতে বলল, এইভাবে ব্যাঙ লাফায়। হেলাল সাহেব ভাষণ দেওয়ার ন্যায় হাত তুলে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, এবার আসল কথায় আসো। তোমাকে আমি বলছি না ব্যাঙের মতো লম্ফজম্প করে আমাকে দেখাও ব্যাঙ কিভাবে লাফায়। জাইন দাঁড়িয়ে থাকলো, এবার আর সোফায় বসলো না, রাগী কণ্ঠে চোখ মুখে শক্ততা এনে আওড়ালো, আমার বিবাহিতা স্ত্রীর দ্বিতীয় কোনো বিবাহের সম্বন্ধ আসলে, এমনটা কি দ্বিতীয়বারের ন্যায় বিবাহের কথা উঠলে, এই বাড়িতে আর ওই বাড়িতে একদিনে দুটো জানাজা হবে, মনে রাখবেন, আর তার জন্য দায়ী কিন্তু আপনারাই থাকবেন। হেলাল সাহেব রুড গলায় জিজ্ঞেস করলেন, হুমকি দিচ্ছ? জাইন নিজের ধারালো চোয়ালে হাত বোলায়, ঠোঁটের কোণে দুর্বোধ্য এক টুকরো হাসি ঝুলিয়ে বলে ওঠে, আমি হুমকি দিচ্ছি না আব্বু, আমার মতের বিরুদ্ধে আবারও কিছু হলে এখন যা বলেছি তা আমি করে দেখাবো, আর আপনি তা খুব ভালো করেই জানেন। জাইন নিজের কথা শেষ করে বড় বড় পদক্ষেপ ফেলে চলে যেতে নেবে হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, যার বিয়ের সম্বন্ধ আসার জন্য এত লাফালে সে কি জানে এসব? হেলাল সাহেবের কথা জাইনের স্থির হওয়া পা আবারও গতিশীল হলো, সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনার ভাইয়ের কাছে যাচ্ছি বিয়ের কথাবার্তা বলতে। হেলাল সাহেব নাক ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালেন, নিজের বিয়ের কথা নিজে গিয়েই বলবে, একটু লজ্জা লাগবে না? ছ্যা ছ্যা, কি যুগ আসলে রে বাবা, নিজের বিয়ের কথা বলতে নিজেই যাচ্ছে। সূর্যের দীপ্তি উৎকণ্ঠিত তেজালো। সুফি খাতুন, ইরহাম, ইশরাত, সৌরভী, মম, নুসরাত ও আহানকে নিয়ে বিশেষ আলোচনায় বসেছেন। আলোচনার শিরোনাম, এখনকার ছেলেমেয়ে এত নির্লজ্জ বেহাইয়া হয় কেন? সুফি খাতুন সোফায় বসে ভাষণ দিচ্ছেন, কেউ মনোযোগ সহকারে তার কথা কানে না নিয়ে মনোযোগ সহকারে সবাই মোবাইল স্ক্রল করছিল। এমন অবস্থায় তিনি সবার কাছ থেকে সবার মোবাইল আত্মসাৎ করেছেন আর সবাইকে মেঝেতে বসিয়ে নিজের ন্যায়মূলক কথা কানে ঢালছেন। কেউ তার কথা শুনতে চাচ্ছে না, তারপরও তিনি জোর করে সবাইকে বসিয়ে রেখেছেন। সুফি খাতুন বলতে লাগলেন, এখনকার ছেলেমেয়ে এত নির্লজ্জ বেহাইয়া, এক একজন পুরুষের সাথে মাখনের মতো লেগে থাকে, আর কাপড় চোপড়ও পরে বেহাইয়া পুরুষদের মতো। নুসরাতের কাপড়ের কথা আসতেই তরাক করে চাইল সুফি খাতুনের দিকে। নিজের চিরাচরিত কপালের ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি ছুড়ে দিল সুফি খাতুনের দিকে। সুফি খাতুন ভাব নিয়ে বসলেন, নুসরাতের দিকে না তাকানোর ভঙ্গি করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। এরপর আবারও বলতে শুরু করলেন, এরা এতটা বেপর্দা বেহাইয়া যে ঘরের ভাই রেখে ওড়না দেয় না গায়ে। আমাদের সময় তো এসব হতোই না, এসব চিন্তা মাথায় আসলে আমরা তবা তবা করতাম, আর এখনকার যুগে তো ছেলেদের সামনে উলঙ্গ হয়ে ঘুরতে এদের লজ্জা লাগে না। নুসরাত শুধু নাক মুখ ফুলালো, কিছু বলতে নেবে ইশরাত ইশারা দিয়ে আহানকে দেখালো। নুসরাত রাগ সামলানোর জন্য বিড়বিড় করে কিছু কথা বললো নিজের শোনার মতো, বুড়ের বাচ্চি, ঠাডা পড়ছে তোর চোখে, দেখিস না আমাদের সবার গায়ে ওড়না আছে। দু চারটা অতি বিখ্যাত মানের গালি দিয়ে নিজের মনের ঝাঁজ মিটালো নুসরাত। সৌরভী দাঁতে দাঁত চেপে কখন থেকেই বলে যাচ্ছে, এই মহিলা বোকাচন্দ্র দাস, এই মহিলার কথায় রাখবি না সৌরভী, এই মহিলা লেজবিহীন প্রাণী, এই মহিলা একটা পিওর খাইস্টা, এই মহিলার মাথায় দুটো শিং আছে, এই মহিলা বালপাকনা বেরি, এই মহিলা পিওর জোকার জোকার জোকার। মম সৌরভের কথা শুনে হেসে বারবার সৌরভের গায়ে ঢলে পড়ছে, মুখে হাত চেপে শুধু হাসছে সৌরভের অতি উচ্চ মাত্রার গালি শুনে। সে মনে করছিল এই মেয়ে গালি কি জানেই না, তা কিছুই বোঝে না। এখন দেখে এই মেয়ে গালিতে পিএইচডি করে রেখেছে। সৌরভী ঠোঁটে অনর্থক হাসি টেনে বসে রইল। গলবিলের নিচ থেকে ঠেলে গালি বের হলেও সেগুলো সে সযত্ন তুলে রাখলো পরের বার ব্যবহার করার জন্য। এবার সুফি খাতুন বললেন, আমাদের সময় তো আমরা বড় ভাইদের দেখলে ভয়ে থরথর করে কাঁপতাম, বড় ভাইদের সাথে কথা বলতে গেলে 100 বার ভাবতাম, আর এখনকার যুগে বড় ভাইয়ের সাথে এভাবে চিপকে থাকে খবিশ মেয়েগুলো, যেন বড় ভাই না, এগুলো ওদের জামাই। কি লেভেলের বেহাইয়া নির্লজ্জ বেলেহাজ হলে বড় ভাইয়ের নাম ধরে ডাকে। আমাদের সময় 2 মিনিটের বড় থাকলেও আমরা বড় ভাইকে ভাই বলে ডাকতাম, আর এখন 13-14 দিনের বড় ভাইকে নাম ধরে ডাকে। ছি ছি ছি। সুফি খাতুন শ্বাস ফেললেন, এক গ্লাস পানি খেয়ে বললেন, এখন তো লাজ লেহাজ গিয়েছে উচ্ছেনে,
আমরা তো আমাদের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারতাম না, সেখানে পুরুষের দিকে চোখ তুলে তাকানো, ঢলাঢলি করা, সেটা তো বিলাসিতা। নুসরাত মেকি হাসি ঠোঁটে ঝুলায়, ঠোঁট টেনে হাসে। নাসির সাহেব বাড়িতে থাকায় নিজের বাজখাই গলা যথাসম্ভব নিচু করে আওড়ায়। দাদি তুমি ধন্য, তোমার কথা শুনে আমি আবেগে পুরো আপ্লুত হয়ে গিয়েছি। আচ্ছা এটা বলো, তোমার মোট কতটা সন্তান? সুফিকা তো নির্দ্বিধায় বললেন, 10টা। কিন্তু কেন? তুমি তো অনেক ভালো কাজ করেছো দাদি। দাদার চোখের দিকে চোখ না তুলেই তোমার 10টা বাচ্চা। আমার তো ভাবতেই ভয় লাগছে। তুমি যদি চোখ তুলে দাদার দিকে তাকাতে তাহলে তো তোমাদের ঘরময় বাচ্চায় ভরে যেত। চোখ তুলে না তাকিয়ে এই অবস্থা। আর যদি দাদার সাথে সামান্য একটু ঢলাঢলি করতে তাহলে তোমার এত বাচ্চা হতো যে পৃথিবীতে এদের থাকার ঠাঁই হতো না। আমি ভাবছি আমাদের কথা, আমাদেরও বা হয়তো এই পৃথিবীতে থাকার ঠাঁই হতো না। নুসরাতের কথা শেষ হতেই পুরো ড্রয়িং রুম জুড়ে সুফি খাতুনকে নিয়ে হাসির রোল পড়ে গেল। সুফি খাতুন রাগী গলায় বললেন, চুপ, একদম চুপ। আহান মেঝেতে থাপড় মারতে মারতে আওড়ায়, আপু একদম জম্পেশ কথা বলেছে। নানিকে একদম চমলক্ষ বানিয়ে দিয়েছ আপু। আপু কিন্তু যা বলেছে একদম ডাহা সত্য কথা। নানি যদি চোখ তুলে নাই তাকাতো তাহলে আজ আমরা পৃথিবীতেই না মঙ্গল গ্রহে পড়ে থাকতাম। সুফি খাতুন রাগে ফুসফুস করতে করতে নাসির মঞ্জিল থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে টেবিলে রাখা ফলের বাস্কেটটা থেকে 2টো আপেল বগল দাবা করে নিতে ভুললেন না। নাসির মঞ্জিলের সোফায় বসে আছে, এক পাশে জাইন, অন্য পাশে নাসির সাহেব। দুইজনের মুখে গম্ভীর ভাব, বোঝার উপায় নেই কার মনে বর্তমানে কি চলছে। অনেকক্ষণ দুজনকে লক্ষ্য করার পর নাসির সাহেব নীরের কণ্ঠে নীরবতা ভাঙার প্রয়োজন মনে করলেন, তাই নিজ উদ্যোগেই নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছো? জাইন বিনয়ের সহিত বলে উঠল, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাসির সাহেব জাইনের প্রশ্নের উত্তর বিনয়ের সহিত দিলেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জাইন মিনমিন করে নিজেকেই বলে ওঠে, তা তো দেখতেই পাচ্ছি, আমার বউকে আমার কাছ থেকে দূরে রেখে সবাই ভালোই আছে, শুধু আমি মানুষটাই ভালো নেই, অশান্তিতে আছি। নাসির সাহেব উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু বলছিলে? জি না। জাইন কথা গুছিয়ে নিল ভিতরেই, ঢোক গিলে বলে উঠল, আসল কথায় আসি মেজো আব্বু, এত ভনিতা করার কিছুই নেই, যা বলতে এসেছি তাই বলে চলে যাব। নাসির সাহেব নিজেও নড়ে চড়ে বসলেন, সিরিয়াস হলেন জাইনের কথা শোনার আশায়। জাইন সময় নিয়ে বলতে শুরু করলো, ইশরাতের সাথে কিন্তু এখনো আমার বিবাহের সম্পর্ক আছে, তাই আপনি চাইলেও ইশরাতের বিয়ে দিতে পারবেন না। নাসির সাহেব তিক্ত কণ্ঠে বললেন, পুতুল খেলা ভাবে ভুলে যাও জাইন। জাইন নাসির সাহেবের কথা নিরর্থক অভিমত পোষণ করে আলগোছে কথা কাটিয়ে দেয় মাছি তাড়ানোর ভঙ্গিতে। নাসির সাহেব সূক্ষ্ম চোখে লক্ষ্য করে জাইনের চতুরতা, তার কথাটা কি সুন্দর করে ছেলেটা কাটিয়ে দিল। জাইন আবারও ফিকে হয়ে যাওয়া বিনয়ী স্বরে বলে ওঠে, আমাদের ধর্মীয় মতে একবার বিয়ে হয়ে গিয়েছে, এবার শুধু রেজিস্ট্রি করতে হবে। আপনার মত থাকলে আমি। নাসির সাহেব হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিলেন, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি অনুমতি দেইনি তোমাকে আমার মেয়েকে বিয়ে করার। জাইন অবিচল কণ্ঠে বলে, আমি তো আপনার কাছে পারমিশন নিতে আসিনি মেজো আব্বু, আমি শুধু বলতে এসেছি, পরে বলবেন জানালাম না কেন, তাই জানাতে এসেছি, আপনারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করুন। নাসির সাহেবকে আদেশ দিয়ে জাইন উঠে দাঁড়ালো, 2 হাত পকেটে পুরে বলে ওঠে, প্রথমবার শ্বশুরবাড়ি আসতে হলে নাকি কিছু নিয়ে আসতে হয়, তাই আপনার জন্য আমি এই সুখবর নিয়ে এসেছি। আই হোপ আপনি অতি খুশি হয়েছেন আমার এই সুখবরে। নাসির সাহেবকে তবদুল করে দিয়ে জাইন দোতলার দিকে অগ্রসর হলো। সেদিক হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনার বোকামের রুম কোনটা? আচ্ছা বলতে হবে না, আমার এতটুকু অ্যাবিলিটি আছে যে নিজের স্ত্রীর রুম খুঁজে বের করার। নাসির সাহেবকে নিজের কথার দ্বারা মুখ বন্ধ করে দিয়ে জাইন নীরব ভঙ্গিতে সোজা হেঁটে চলে গেল উপরের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সামনের রুমের দরজা ভেজানো হালকা করে ফাঁক দিয়ে উকি দিতেই দেখলো ওই রুমে ইশরাতকে পাওয়া গেল। জাইন দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, আসতে পারি ম্যাডাম? ইশরাত জাইনের গলার আওয়াজ শুনেই পিছু ফিরে তাকালো। চোখের ভুল মনে করে একবার আপাত মস্তক তাকিয়ে আবার চোখ ঝাপটালো, যাতে চোখের ভুল হলে প্রতিচ্ছবি চলে যায়। জাইন হাসতে হাসতে রুমে ঢুকে পড়ল, পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো।
রুমে প্রবেশ করার সাথে সাথে জাইন নাক চিরে মেইলি অন্যরকম একটা সুবাস এসে লাগছে। এখন তা আরও জোরালোভাবে লাগছে। জাইন চোখ ঘুরালো পুরো রুমে, সব কিছু পরিপাটি করে রাখা, বিড়বিড় করে আওড়ায়, পারফেক্ট। ইশরাত প্রশ্ন ছুড়ে দেয়, পারফেক্ট কি? ইশরাত ভুরু কুঞ্চিত করে রেখেছে প্রশ্নের উত্তর জানার আশায়। জাইন সেদিকে একবার চেয়ে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, নাথিং। তারপর নিজের সুদীর্ঘ শরীর নিয়ে উঠে দাঁড়ায়। সামনাসামনি হয় ইশরাতের, 2 হাত পকেটে পুরে নিয়ে কাম অ্যান্ড কম্পোস্ট গলায় প্রপোজাল দেয়। ইশরাত, আপনার বাবার অবর্তমানে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ও ভরসার স্থান হতে চাই। আপনি কি দেবেন আমার সেই অধিকার? ইশরাত বোকার ন্যায় 2 ঠোঁট ফাঁক করে গোল গোল চোখে তাকিয়ে থাকে উপরের দিকে। জাইন লম্বা হওয়ার দরুন ইশরাতকে জাইনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে মাথা উপরের দিকে তুলতে হয়। তাই জাইনের এমন প্রশ্নের মানে কি জানার জন্য উপরে চোখ তুলল। জাইন ইশরাতের ভরকানো চাহনি দেখে গ্রীবা বাঁকিয়ে ইশরাতের দিকে সামান্য ঝুঁকে আসলো। কপালে টোকা দিয়ে বলে ওঠে, বোকা ইশরাত। ইশরাত একগাল হেসে বোকার মতো বলে, আল্লাহর কসম জাইন, আপনি কি বলছেন আমি তার একটুও কিছু বুঝিনি। ইশরাতের কথায় জাইন হাসে অধর বাঁকিয়ে। নিজের তথাকথিত গম্ভীরত্বে আবারও ফিরে এসে বলে, সময় দিলাম, আপনি চিন্তা করে উত্তর দিন। আমি জানি আপনি যথেষ্ট ম্যাচিউর আমার প্রশ্নটা বোঝার জন্য। জাইন যেরকম নীরবভাবে এসেছিল সেরকম নীরবে নিজের পুরুষালী লম্বা সুদীর্ঘ শরীর ও গম্ভীর মুখখানা নিয়ে রুমের বাহিরে বের হয়ে গেল, ইশরাতকে ওইভাবে স্থির দাঁড় করিয়ে রেখে। জাইন বেরিয়ে যাওয়ার পর ইশরাতের টনক নড়ল। এইমাত্র এই লোক তাকে বিবাহের প্রস্তাব দিয়ে গিয়েছে। ইশরাত নিজেই নিজেকে প্রশ্ন করল, মানে কি? এইভাবে কে বিয়ের প্রস্তাব দেয়? নুসরাত এতক্ষণ ওয়াশরুম থেকে কান খাড়া করে জাইনের কথা শুনছিল। ইশরাতকে নিজের সাথে কথা বলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না ওয়াশরুমের ভেতরে। দরজা ঠেলে মাথা বের করে 2 চোখ উল্টে নিয়ে তেরছা স্বরে বলে ওঠে, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল ওরফে সৈয়দা ইশরাত নাসিরের বিশেষজ্ঞ স্বামী, দ্য গ্রেট কার্ডিওলজিস্ট ডাক্তার জাইন এইভাবে বিয়ের প্রস্তাব দেন। নুসরাত ওয়াশরুম থেকে বের হতে হতে ঠাট্টা করে আবারও বলে, শিক্ষিত মানুষের শিক্ষিত স্টাইলে বিয়ের প্রপোজাল দেওয়া, হা হা হা, আজ পর্যন্ত কেউ এভাবে প্রপোজাল দিল না, আজ কোনো প্রিয় নেই বলে। হেলাল সাহেব খুবই গভীর চিন্তায় আছেন। নিজের সাথে বসে গভীর আলোচনা করছে। জাইনের কথা শুনে যা বুঝেছেন তিনি, এই ছেলে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে, মেয়েকে তুলে নিয়েও আসতে পারে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। এখানে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে ওনার। তাই শেষ পর্যন্ত হেলাল সাহেব এই সিদ্ধান্তে পৌঁছালেন রাজি হয়ে যাবেন বিয়ের জন্য, কিন্তু তার আগে মেয়ের বিষয়ে একটু খোঁজখবর নিতে হবে। তিনি যতটুকু দেখেছেন মেয়ে অত্যন্ত বোকা, ঠান্ডা, নরম ও নির্মল প্রকৃতির। হেলাল সাহেব নিজেকে শুধরে দিয়ে বলেন, হয়তো বোকা সেজে বসে থাকে মানুষের সামনে। খোঁজ নিতে হবে ভালোভাবে। ভালো মানুষের মুখোশ পরে থাকলে তা টেনে হিস্ট্রি খুলে ফেলতে হবে, আর তার জন্য প্রয়োজন খোঁজ নেওয়ার। হয়তোবা মেয়েটা তার ন্যায় সহজ সরল ভালো মনের অধিকারী হতেই পারে। হেলাল সাহেব অত্যন্ত গভীর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আগমন ঘটে জাইনের। জাইনকে দেখতেই হেলাল সাহেব বলে ওঠেন, আমার কোনো সমস্যা নেই। জাইন ভ্রুক্ষেপহীন গলা জিজ্ঞেস করলো, কোন বিষয়ে? তোমার ওই মেয়েকে বিয়ে করার বিষয়ে। তার আগে আমার একটু খোঁজখবর নিতে হবে। হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে কথা শেষ করেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। জাইন গম্ভীর পুরুষালী গলায় আওড়ায়, যা ইচ্ছা তাই করুন আব্বু, কিন্তু আমি ইশরাতকেই বিয়ে করব, এটা আমার প্রথম ও শেষ কথা। হেলাল সাহেবকে থমকানো দাঁড়ানো রেখে আর কোনো কথা ব্যয় না করে, হেলাল সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাইন দ্রুত পায়ে অগ্রসর হলো দোতলার দিকে। হেলাল সাহেব জহুরি নজরে ছেলে যাওয়া দেখলেন। দুঃখিত স্বরে বিড়বিড়ায় আওড়ালেন, হেলাল, তোমার ভাগ্যটাই খারাপ, একটা ছেলে তোমার মতো ভালো হয়নি। খড়খড়ে সূর্যের দীপ্তি কমে আসতেই রক্তিম মুখ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলেন নিজাম শিকদার। রাগে তার গা জ্বলে উঠছে বারবার। হাতে বড়সড় একটা লাঠি ধরে রেখেছেন। আধ পাকা চুলে হাত বলিয়ে নিজের বাড়ির পাশে রোপণ করা নিজের অতি প্রিয় গোলাপ গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। ফুলগুলো রেখেছিলেন কোকিলাসুরি মেয়েটাকে দেওয়ার জন্য,
কিন্তু কোন খবিসে তার টকটকে গোলাপ ফুলগুলো তুলে নিয়ে চলে গিয়েছে? নিজাম শিকদার নিজের খিচে ওঠা মেজাজটা নিয়ে চিরচের চাহনি চারিদিকে নিক্ষেপ করলেন। চোর আসলে কে সেটা দেখার আশায় দূর দূরান্তে চোখ বোলালেন। নজরে সন্দেহভাজন কেউ পড়ল না। বিতৃষ্ণা নিয়ে জিহ্বার ডগা দিতা হয়ে আছে। আকস্মিক মেইলি ঝংকার তোলা হাসির শব্দ আশপাশে তাকাতে চোখে পড়ল সুফি খাতুন। সাথে সাথে রাগ ও বিরক্তি উদ্রেক ঘটল। নিগড় চাহনি সুফি খাতুনের দিকে দিতেই দেখলেন কানের পিঠে গোজা নিজের লাল টুকটুকে সুন্দরী ফুলগুলো। রাগে দিশেহারা হয়ে গেলেন নিজাম শিকদার। নিজের অসুস্থতার কথা বেমালুম ভুলে গিয়ে চড়া গলায় চেঁচালেন। শক্ত হাতে লাঠি চেপে ধরে ধূপধাপ পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে, চোর হাতে নাতে ধরার জন্য। সুফি খাতুন সামনে গিয়ে দাঁড়িয়ে কানের পেছনে গোজা ফুলের দিকে ইশারা করে কিছু বলতে নেবেন। সুফি খাতুন আবারও যুবতী মেয়েদের মতো মুখ চেপে হেসে উঠল। হাসির তালে পুরো শরীর দলে উঠল। নিজাম শিকদার বমির উদ্রেক হচ্ছে সেরকম মুখ বানিয়ে সুফি খাতুনের হাসিতে ভাটা দিলেন। লাঠির সাহায্যে কানের পেছনে গোজা ফুলগুলোর দিকে ইশারা করে শুধালেন, কোথায় পেয়েছেন আপনি এই ফুলগুলো? সুফি খাতুন কানের পিঠে নিজের পাকা চুলগুলো গুজে নিলেন। রিনরিনে হাসি ঠোঁটে বহাল রেখে বললেন, ফুলগুলো অনেক সুন্দর না? নিজাম শিকদার চড়া গলায় এক প্রকার চেঁচিয়ে বললেন, যুবতীর মতো হাসি দেওয়া বন্ধ করুন আর বলুন ফুলগুলো কোথায় পেয়েছেন। যুবতীর মতো হাসলেই কি বুড়ি মানুষ যুবতী হয়ে যাবে নাকি? সুফি খাতুন যখন শুনলেন তাকে বুড়ি বলে অবজ্ঞা করা হচ্ছে তখনই তিনি স্যাত করে উঠলেন। হাত তুলে শাসিয়ে বললেন, একদম বুড়ি বলবেন না, আপনার মতো বুড়ো আমি এখনো হইনি, তারপর আপনার মতো আমি এত স্টাইল করি না। নিজাম শিকদার ঠাট্টা করে বললেন, আপনি বুড়ি নয়তো কি কচি খুকি? বাচ্চা মেয়েদের মতো তখন থেকে হাসার চেষ্টা করছেন কিন্তু হাসতেই পারছেন না। আপনাকে যুবতী কম, জোকার বেশি লাগছে। আহান পেছন থেকে উকি মেরে বলে ওঠে, অবশ্যই আমার নানি এখনো যুবতী, তার হাসিও যুবতীদের মতো। আহান্নার বাচ্চা তুই চুপ কর, তোকে এখানে কেউ কথা বলতে বলেনি। নিজাম শিকদার আঙুল তুলে শাসন করলেন আহানকে। সুফি খাতুন লজ্জা পেয়ে হেসে বললেন, একদম আমার নাতিকে বকাবকি করবেন না বলে দিচ্ছি। সুফি খাতুনের ঢঙে কান না দিয়ে নিজাম শিকদার আবারও চেঁচান, ঢং বাদ দিয়ে বলুন এই ফুলগুলো আপনি কোথায় পেয়েছেন? আহান পেছন থেকে বলে ওঠে, ওই যে আপনার গাছ, ওই গাছ থেকে নানি ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছে। আহান কথা শেষ করে আলগোছে পালিয়ে গেল বাড়ির ভেতরে। নিজাম শিকদার খুবই ফুসফুস করে উঠলেন। হাতের লাঠি সুফি খাতুনের দিকে তাক করে ভয় দেখিয়ে রুট গলায় বললেন, এক্ষুনি ফুল দিয়ে দেন, নয়তো আপনাকে মেরে ভর্তা বানিয়ে দেব। বুড়ো বয়সে ভীমরতি যুবতী হওয়ার শখ জেগেছে। সুফি খাতুন হিংস্র চোখে তাকিয়ে কানের পেছনে গোজা ফুলগুলো হাতে তুলে নিলেন। নিজাম শিকদারের অপমানের বদলা হিসেবে তরতাজা গোলাপ ফুলগুলোকে শক্ত হাতে নিজের দুই হাতের তালুতে পিষে ছুঁড়ে ফেললেন রাস্তার ধারে। হুঁ করে ভেঙচি কেটে অহংকার দেখিয়ে চলে গেলেন সৈয়দ বাড়ির ভিতরে। যেতে যেতে নিজাম শিকদারের মুখের ওপর গেট লাগিয়ে গেলেন উচ্চ শব্দে। উচ্চ শব্দে নিজাম শিকদারের শোনার মতো করে বললেন, কত বড় সাহস, সুফি খাতুনকে বলে কি না সে ঢং করে। আমি সুফি নাকি জোকার? এবার একটা শিক্ষা হবে ওই বুড়ো নিজামের। জীবনে আরও একবার আমাকে বুড়ি বলতে একবার হলেও ভাববে। মমর সাথে দ্বিতীয়বারের ন্যায় মাহাদির দেখা হলো, তাও অনাকাঙ্ক্ষিতভাবে। মম আজও কাদায় মাখামাখি হয়ে আছে। সৈয়দ বাড়ির পিচ ঢালা রাস্তায় স্লিপ করে ঠাস করে হাঁটার সময় রাস্তায় পড়েছে। তার মধ্যে আবার নতুন মেহমান তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ব্যঙ্গ করে হাসতে হাসতে লোকটা আবার হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। এই সাহায্য নেয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া মমর নিকট সহজ ঠেকল। রাগে দুঃখে মাহাদির বাড়িয়ে দেওয়া হাত অবজ্ঞা করে নিজেই হাতের তালুতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে আবারও পুরো শরীর নিয়ে ধপাস করে পড়ে গেল। তার মতো একজন প্রাপ্তবয়স্ক যুবতী বারবার একজন অচেনা লোকের সামনে পড়ায় অনেকটা লজ্জায় পড়ল। চোখের কাছে কিয়ৎকালের ভেতরে জমা হলো একরাশ জলরাশি। তা বের হওয়ার আগেই হাতের তালুতে ভর দিয়ে উঠতে যাবে, বৃষ্টির পানি মাথায় লাগায় হাঁচি দিতে যাবে, আর তখনই দুর্ঘটনা ঘটল। হাঁচির সাথে অসাবধানতাবশত সর্দি বের হয়ে আসলো নাকের ডগায়, আর তা দেখে হাঁ হাঁ করে গা কাঁপিয়ে হেসে উঠল মাহাদি।
মাহাদির হাসি দেখে লজ্জায় অস্বস্তিতে ঝরঝর করে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মমর। লজ্জায় মুখ ঢেকে কোনো রকম নিচ থেকে ওঠার চেষ্টা করতে দ্বিতীয়বারের মতো পায়ের সাথে পা বেজে ঠাস করে পড়ে গেল। মাহাদির হাসির ঝংকার তার সাথে সাথে আরো বৃদ্ধি পেল। মমর রাগে ইচ্ছে করলো অভদ্র লোকটার মাথা ফাটিয়ে ফেলতে, হা হা করে হাসা মুখের মধ্যে একদলা কাদা ঢুকিয়ে দিতে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য মম কোনো রকম হাতে চাপ দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে হয়তো মোচড় লেগেছে তৃতীয়বার পা বেজে পড়ার জন্য, তাই মোমো উঠে সোজা হয়ে দাঁড়াতে চিনচিনে ব্যথায় তার শরীর অসাড় হয়ে গেল। এর মধ্যেই মাহাদি পুরুষালী গলায় উচ্চ শব্দে হাসির আওয়াজ কানে বেছে অস্বাভাবিকভাবে। মাহাদির হাসি এখন একইভাবে বহাল। মমো হাতে নেওয়া কাদার দলা মাহাদির হাসির মধ্যে তার মুখে তাবা মেরে ফেলে দিল, যা সোজা গিয়ে মাহাদির মুখে লাগলো। হাসি হাসি মুখখানা এক নিমেষেই পাংশুটে বর্ণ ধারণ করলো। হাসি থেমে গেল নিমেষেই। মমো বিরক্তি নিয়ে শুধায়, এবার হাসুন না, হাসুন হা হা করে। মুখ বন্ধ কেন এখন? ঠোঁট মেলেছে সেগুলো আর জোড়া লাগতে চায় না, তাই না? বিরক্তিকর লোক। মাহাদি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ফ্যাল ফ্যাল করে শুধু মমোর দিকে তাকিয়ে আছে। বেমালুম ভুলে গিয়েছে মমো একদলা কাদা তার মুখে ঠেসে দিয়েছে। মাহাদি হতবিহল চেহারা নিয়ে মমোকে অবলোকন করতে করতে ঢোক গিলতে যাবে, জিহ্বায় কাদার অস্তিত্ব পেল। আর তখনই খাদ্যনালী ঠেলে বমি নামক বজ্র পদার্থ উদ্রেক হলো। চোখ মুখ উল্টে ওয়াক ওয়াক করে মুখের ভেতর থেকে কাদা পরিষ্কার করার চেষ্টা শুরু করলো মাহাদি। মমো মাহাদির সামনে দাঁড়িয়ে হাত থেকে কাদা ঝাড়তে ঝাড়তে খ্যাপা দৃষ্টি ছুড়ে দিল। গটগট পা করে নাসির মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। মনে মনে নিজেকেই বলল, আর জীবনে এই গুহাবাড়িতে আসবো না, যখনই আসি তখনই কাদায় পরে গড়াগড়ি খাই। মমর যাওয়ার দিকে চোখ তুলে একবার তাকায় মাহাদি, আবারও থুথু করে মুখ থেকে কাদা ফেলার চেষ্টা করে। জিহ্বায় এখনও কাদার ছোট ছোট অংশের অস্তিত্ব রয়েছে, সে উপলব্ধি করতে পারছে। মুখ থেকে কাদা পরিষ্কার করতে করতে মৃদু কণ্ঠে আওড়ায়, স্ট্রেঞ্জ, আমি কি করলাম? এত রাগ করলো কেন?